মানে একদম আব্বু এখানে বসা থাকে, নিচে এরকম বসে, আব্বু প্লিজ আপনার মেয়েটাকে আমাকে দেন, প্লিজ দেন, আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকে অনেক ভালো রাখবো। আমি জানি না আপনার মতো আমি ভালো রাখতে পারবো কিনা, কিন্তু আমি এতটুকু জানি আমি শিফাকে যেই ভালোবাসবো আমার মতো করে কেউ ভালোবাসবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। এছাড়া আমাদেরকে চাইলে মেইলও করতে পারেন, যেমন আজকের আমাদের অতিথি যিনি আছেন তিনি কিন্তু আমাদেরকে মেইল করেছিলেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। আমাদের ভিডিওর কোনাতে এই দুটো মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেয়া আছে এবং আপনারা চাইলে এটা টুকে নিতে পারেন। তো আমি কথা বাড়াচ্ছি না, চলুন একটু জানার চেষ্টা করি কে রয়েছে আমার সঙ্গে। আপনার নামটা একটু বলেন প্রথমে। জি, আমার নাম হচ্ছে সানজিদা আক্তার এবং আমার ডাক নাম হচ্ছে শিফা চৌধুরী। শিফা ইজ আ ভেরি গুড নেম, কোনো সন্দেহ নাই। শিফা মানে তো আরোগ্য, ইটস অ্যান অ্যারাবিক নেম, রাইট? ওকে। শিফা, বয়স বলতে কোনো সমস্যা? না, আমার বয়স এখন বর্তমানে 25। এবং আপনি এসেছেন চট্টগ্রাম থেকে? হ্যাঁ, চট্টগ্রাম। শিফা, আপনার জন্ম জেলা? আমার জন্ম ঢাকাতে, আর আমার বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী, বাট ওখানে কখনো যাওয়া হয়নি। ঢাকাতে জন্ম, চট্টগ্রামে থাকছেন সিচুয়েশনালি, জি। এবং আপনি হচ্ছে আপনার 25 বছরের জীবনের গল্প নিয়ে আজকে আমাদের সামনে এসেছেন। শুরু করেন। আমার বাবারা প্রায় 5-6 ভাই বোন, তাদের মধ্যে শুধুমাত্র আমার বাবাই ফাইট করে পড়াশোনা করেছে, বাকিরা কেউ ওইরকম পড়াশোনা করাতে চেয়েছে, করেনি। ওকে। আমার দাদি অনেক আগে মারা গিয়েছিল, আমার দাদা আবার আরেকটা বিয়ে করেছিল। আমার বাবা খুব পরিবার থেকে এই বিষয়টা নিয়ে যখন খুব মনোমালিন্য হয়, নিজে ক্লাস 9-এ সে বাড়ি ছেড়ে চলে যায়, ঢাকায় চলে আসে। ওই নোয়াখালী থেকে আমার বাবার তখন ঢাকায় চলে আসা। এসে আমার বাবা একটা ট্রাভেল এজেন্সির একজন পিয়ন হিসেবে তখন জবে ঢুকে। যে মালিক ছিলেন তার একটা ফ্যাক্স করতে হবে, খুব ইমার্জেন্সি ছিল। তখন আমার বাবাকে বলেছিল যে সাইদ, তুমি পত্রিকাটা এখান থেকে নিয়ে আসো, তুমি কি পড়াশোনা করতে পারবো? বলছে হ্যাঁ আমি পারি। বলে তুমি কি ফ্যাক্স করতে পারবো? বলে হ্যাঁ আমি পারি। তো তখন উনি অনেক আশ্চর্য হয় যে উনার অফিসে একজন পিয়ন, ও কিভাবে এত কিছু পারে। তো বলে তুমি আমাকে একটু ইংলিশ বলে শোনাও তো। তো আমার বাবা তখন অনর্গল ইংলিশ পড়ে। তখন বলে তুমি কিসে পড়ো? বলতেছে আমি 9-এ পড়ি। যখন জানে তখন দেখে যে আর্থিকভাবে আমার বাবা খুব অসচ্ছলতায় ভুগছে। তো ওই সময় আমার বাবার যে বস থাকে উনি বলে যে তুমি কি পড়বা, আমি যদি তোমার দায়িত্ব নিই? বলছে হ্যাঁ স্যার পড়বো। তো তখন ওই সময় আমার বাবাকে নটরডেম কলেজে ভর্তি করে। সিরিয়াসলি? রাইট। কত সালের গল্প? ওই সালটা আসলে আমার অনেক পরে, কি মুক্তিযুদ্ধের আগে না পরের? হ্যাঁ, মুক্তিযুদ্ধে পরে। ওকে, ফাইন। তখন নটরডেম কলেজের নাইট শিফট ছিল। ওকে। নাইট শিফটে আমার বাবা পড়াশোনা করতো, সারাদিন অফিস করতো, ওভাবে পড়াশোনা করতো। এইভাবে আমার বাবার যিনি বস ছিলেন, তো উনি আবার ওনার ফ্যামিলি সবাইকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবে, এখানে আর বিজনেসটা করবে না। তো তখন উনি বলে যে সাইদ তোমার সমস্যা নাই, আমার ভাইয়ের কাছে আমি দিয়েছি, ওনার ভাইয়েরও ট্রাভেল এজেন্সি ছিল, তুমি ওর কাছে থাইকো, দেখবা যে ওখান থেকে তুমি ভালো কিছু আমি মনে করি করতে পারবা। এবং ওকে বলা আছে তুমি যতটুকু পড়তে চাও তুমি ততটুকু পড়তে পারবা। প্রায় 1.5-2 বছর কাজ করার পরে ট্রাভেল এজেন্সির মধ্যে সবচেয়ে বড় একটা কোম্পানি হচ্ছে, ওইখানে আমার বাবার পরে জব হয় একজন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে। 1.5-2 বছর থাকার পরে আমার বাবা একটা ভালো পজিশনে চলে যায়, তার নিজের একটা আলাদা একটা সার্কেল হয়, সে অনেক ভালো করতে থাকে। তো ওই সময় আমার বাবা আর কি বিয়ে করে ফেলে, এবং তারপরে আমার বাবা মায়ের বিয়ের 1 বছরের মাথায় আমি চলে আসি। তো যখন আমার ভাই হয় 2005 সালে, তখন আমার বাবার ব্যবসায় এতটা ভালো হয় যে যেটা কল্পনার বাইরে। উনি এটা শুরু করে কিভাবে? বিকজ উনি তো কর্মচারী ছিল। হ্যাঁ, কর্মচারী ছিল, কিন্তু ট্রাভেল এজেন্সির ব্যবসাটা হচ্ছে এটা তো ভিসা প্রসেসিং এর ব্যাপারগুলো, সো এখানে অতটা ক্যাপিটাল লাগে না। না ওরকম ক্যাপিটাল লাগে না, বাট যেহেতু স্টুডেন্ট ভিসা এখন যেমন হচ্ছে বিভিন্ন কাউন্সেলিং হচ্ছে কোম্পানিগুলো ছিল, এগুলো তো তখন ছিল না। তখন তো মানুষ হাতে হাতে ব্যবসা করতো, একটা সার্কেল করে ফেলতো, তো একটা অ্যামাউন্ট থাকতো যে ঠিক আছে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি এটা করে দিচ্ছি, আমি সব প্রসেসিং করে দিব, হলে আমাকে এটা দিতে হবে। আচ্ছা। এভাবে অনেক ক্যাপিটাল চলে। আপনার সঙ্গে আপনার ভাইয়ের বয়সের ডিফারেন্স কত? প্রায় 4.5 বছর। তো আস্তে আস্তে বাবা জমি কেনা শুরু করলো, যতটুকু অ্যাসেট করা প্রয়োজন। তো আমার বাবা মা আবার খুব শৌখিন মানুষ, তারা খুব ঘর সাজাতে পছন্দ করে। আমার বাবা সবসময় একটা কথা বলে যে রুকে কষ্ট দেওয়া যাবে না, যেটা খেতে মন চেয়েছে এটা এখনই খেতে হবে। আজকে বিরিয়ানি খেতে মন চেয়েছে তো আজকে বিরিয়ানি খাবো, কালকে পান্তা ভাত খেতে হলে কালকে পান্তা ভাত খাবো। খুবই শৌখিন মানুষ। তো তারা খুব শখ করে একটা ফ্ল্যাট বুকিং দেয়, তখনই আমার ভাই যখন হয় তখনই দেয়, এবং ওইটার কাজ আস্তে আস্তে চলতে থাকে।
খুব ভালো চলতে থাকে, এবং এত ভালো যে আমি দেখেছি অনেক সময় ঘুম থেকে উঠে যে আমার বাবা সারা রাত আসেনি, হয়তো প্যাসেঞ্জার গিয়েছে, সে তার কাজের জায়গায় যথেষ্ট লয়াল ছিল এবং অনেক পরিশ্রমী একজন মানুষ ছিল, এবং অল্প সময় অনেক বেশি উপরে উঠে যাওয়ার কারণে অনেকে চোখেও পড়ে যায়। তখন সবাই চারিদিকে যে আরে সাঈদের তো সেই অবস্থা হয়ে গেছে। তখন আমরা যে এলাকাটায় থাকতাম, আমার মনে আছে যে প্রতি শুক্রবার আমাদের বাসায় সকালে দরজা খোলা হতো এবং বিকেলে মাগরিবের পরে দরজা বন্ধ করা হতো। আমার বাবা কখন মসজিদে যাবে এবং কখন আমার বাবার সাথে এত এত মানুষ আসবে সবাই আমাদের বাসায় খাবে, প্রতি শুক্রবার আমাদের বাসায় খাওয়া হতো, এবং মানে কোনো লিমিট নাই। আমার বাবার অনেক বড় একটা আক্ষেপ ছিল তার মাকে সে করতে পারে নাই, ওই যে কারণে কাজগুলো সে করতেন। কারণ আমার দাদি হচ্ছে মারা গিয়েছে ব্লাড ক্যান্সারে। আমি স্কুলে যখন পড়াশোনা করি তো তখন দেখা যায় যে আমার বাবার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যিনি আসলে পড়াশোনা ওরকম করেনি, তো কিন্তু তারও ফ্যামিলির অবস্থা খুব খারাপ থাকার কারণে আমার বাবা কি করে, আমার বাবার অফিসে, তখন অলরেডি আমার বাবা মতিঝিলের শাপলা চত্বরের ওখানে 4 তলা একটা বিল্ডিং অফিস নিয়ে ফেলেছে, খুব ভালো অবস্থা। তো তখন আমার বাবার অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার বাবা তার ফ্রেন্ডকে জব দেয়, এবং সে সবসময় বলতো যে আমি সাঈদকে অলওয়েজ ফলো করি, আমার ভালো লাগে, ও যা করে আমি ওর মতো হতে চাই, আমার বাবার ফ্রেন্ড এটা বলতো। তো সেও দেখা যায় যে 1.5-2 বছরের মাথায় তারও লাইন হয়ে যায়, তো সেও এই ব্যবসার ঘুমোর যখন বুঝে যায় তখন সে বলছে না আমি তোর সাথে থাকবো না, আমি আমার মতো বিজনেস করবো। 2012 সালে আমরা আমাদের ফ্ল্যাটে উঠি। ফ্ল্যাটে ওঠার কথা ছিল 2009 সালে। 3 বছর যাবত আমার মা আর বাবা তারা শৌখিনতার বসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে করে একটু একটু করে পুরো ফ্ল্যাট সাজিয়েছে। 12 সালে হঠাৎ করে আমার বাবা খুব ডিপ্রেশনে থাকে, প্রায় দেখতাম যে সে মানে ঠিক মতো কারোর সাথে কথা বলতো না, তার ফেস ধরে আছে, অফিস থেকে খুব মেজাজ গরম করে আসছে। তো আমার আম্মু যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে আমাকে বলো, তো বল না এই ব্যবসার ব্যাপার তুমি বুঝবা না। তা এরকম করে প্রায় 1.5-2 মাস যায়। আম্মু দেখে যে না বাবার মধ্যে অনেক চেঞ্জ আসতেছে, মানে খুব উগ্র মেজাজ হয়ে যাচ্ছে, খুব টেনশনে থাকছে, সিগারেটের উপর সিগারেট খাচ্ছে, মানে কারোর সাথে কথা বলছে না, আম্মু কিছু জিজ্ঞেস করতে আসলে ধমকের উপর ধমক দিচ্ছে। তো একটা পর্যায়ে আম্মু দেখে যে আসলে ডে বাই ডে এই জিনিসগুলো বেশি হচ্ছে, এবং আমাদের বাসায় দেখা যেত যে 2-3 লাখ টাকা এমনি ক্যাশ ফেলে রাখতো, বিপদে আপদে লাগতে পারে এটার জন্য। তো একটা দিন এরকম হয় যে আব্বু অফিসে চলে যায়, সকালে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে শিফার আম্মু তো বাসায় কত আছে 2-2.5 লাখের মতো। কেন? তো আমার বাবাকে আমার মা হচ্ছে অন্ধবিশ্বাস করতো, কারণ আমার বাবা মা হচ্ছে পছন্দ করে বিয়ে করে, এবং আমার মায়ের ফ্যামিলিতেও আমার মাকে আসলে ওইভাবে তখন মেনে নেয়নি দেখে আমার মার আসলে বাবা ছাড়া আর কেউ ছিল না, এবং অসম্ভব ভালোবাসতো দুইজনকে। তাদের লাভ স্টোরি শুনে শুনে আমি বড় হয়েছি। তো তখন যেটা হয় যে আম্মু বলে কেন লাগবে, তো বলে হ্যাঁ তুমি একটু পাঠাও তো, মানে আব্বুর অ্যাসিস্ট্যান্টকে পাঠায়, তো আব্বুর জন্য টাকাটা পাঠায় দেয়। তো আম্মু নর্মালি জানে যে এরকম অনেক সময় হতো যে আব্বু টাকা চাইতো আবার এনে সেটা ফিল আপ করে রাখতো। তো অনেকদিন হয়ে যায় আব্বু আর কোনো টাকা ফিল আপ করে না। তো তখন হচ্ছে আমি পিএসসি পরীক্ষা দিয়েছি ক্লাস 5-এ। তো আম্মু তখন একদিন হঠাৎ করে বাবাকে প্রশ্ন করে যে তুমি তো টাকা দিলা না আমাকে, টাকা কোথায়? তো তখন আব্বু রেগে যায়, হ্যাঁ তুমি আমার কাছে টাকার হিসাব চাচ্ছ কেন? আমি কি টাকা না দিয়ে থাকি? দিব, কয়দিন পরে দিব। তো আব্বুর কিছু অ্যাক্টিভিটিস আম্মু বুঝতে পারে যে তো সামথিং ইজ রং। তখন খোঁজ খবর নেওয়া শুরু করে। খোঁজ খবর নিতে পরে আম্মু জানতে পারে যে আমার আব্বুর যে ক্লোজ ফ্রেন্ডটা যিনি ছিলেন, তো ওনার সুবাদে তো আরো অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছে ব্যবসা করতে, যে ওখানে সবাই ব্যবসায়ী মানুষ। তো আব্বুকে কেউ একজন কোনো একটা বারে নিয়ে গিয়েছিল যেখানে আর কি জুয়া খেলা হয়। আমার বাবার কোনো বদভ্যাস নেই, শুধু সিগারেট খাওয়া ছাড়া, এবং সে এই জিনিসগুলো কখনো ছুঁয়েও দেখে না, কখনো তার এইগুলোতে ছিল না। সে প্রচন্ড পরিশ্রমী মানুষ, সকালে যেত, রাতে আসতো, এসে ঘুমিয়ে যেত, এবং এতটা ভালো অবস্থা ছিল আমি দেখেছি অনেক সময় ঘুম থেকে উঠে আমার বাবা আমাদের বালিশের নিচে এরকম বান্ডিল বান্ডিল টাকা রাখতো। মানে তার খুব শখ, এটা একটা আজব ধরনের শখ যে তার ছেলে মেয়ে টাকার বিছানায় ঘুমাবে। তো অনেক সময় হয়েছে ঘুম থেকে উঠেছি, বাবা বলেছে আম্মু একটু বিছানার বালিশটা সরাতো, সরাই দেখছি এতগুলো টাকা। আবার অনেক সময় এমন হয়েছে রাত 2-3টা পর্যন্ত ওয়েট করতাম আব্বুর জন্য, আমার আব্বু না আসলে আমি ঘুমাতাম না, শুয়ে থাকতাম। তো তখন দেখতাম যে এরকম মোজা থেকে এরকম বান্ডিল বান্ডিল টাকা বের করতো। তো আব্বু আম্মুকে নিয়ে অনেক ঘুরেছে, দেশ বিদেশ অনেক ঘুরেছে, আমরাও ঘুরেছি। তো তখন আমার আম্মু খোঁজ খবর নিয়ে তখন শুনে যে আব্বু এমন একটা জায়গায় যায়
যেখানে তার ওই ফ্রেন্ডও আছে এবং আব্বুকে ওখানে সে খেলাচ্ছে, জুয়া খেলাচ্ছে। আমার আম্মুর তখন মানে মাথায় আকাশ ভেঙে পড়ে যে এই মানুষ তো এরকম করার মানুষ না, এটা কিভাবে সম্ভব। তখন খোঁজ খবর নিয়ে দেখে যে আব্বুর ব্যবসার অবস্থা ভালো না। এবং কিছুদিন আগেই এমন হয়, আমার বাবা এত সরল মানুষ যে তার টাকার হিসাব ছিল না, কখনো টাকার হিসাব করতো না, কাউকে দিয়ে ফেললেও সেটার কোনো একটা ডকুমেন্টসে রাখতো না। এই ব্যবসা করতে যেয়ে ওখানকারই একজন আমার বাবার থেকে বয়সে বড়, আমার বাবা তাকে মামা ডাকতো। তো উনি একদিন আমার বাবাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ভাগনা আমার হঠাৎ করে টাকা লাগতেছে। তো বলে যে কত টাকা লাগবে? তো বলে 27.5 লাখ টাকা লাগবে, দিতে পারবে তুমি? সে বলছে যে মামা কালকে তো শুক্রবার, আমি বাসায় থাকবো, আপনি বাসায় এসে থেকে নিয়ে যান। তো আমাদের চোখের সামনে দেখা, কারণ এটা দেখলাম এই জন্য আমি বলতে পারছি যে তখন আমি ক্লাস 5-এই পড়ি। তো আমি দেখেছি যে উনি আমাদের বাসায় এসছে, সারাদিন থেকে আমার বাবার সাথে গল্পগুজব করেছে, এরকম ল্যাপটপের ব্যাগে পুরো 27.5 লাখ টাকা ক্যাশ আমার বাবা তার হাতে বুঝিয়ে দিয়েছে, কোনো উইথাউট এনি ডকুমেন্টস। কারণ একটা বিশ্বাস ছিল, ব্যবসায়ী মানুষ তো, বলছে যে 10 দিনের মধ্যে টাকা দিয়ে দেবো, ঠিক আছে নিয়ে যান। উনি আজও গেছে কালও গেছে। উনি যাওয়ার পরে ওনার ফোন বন্ধ। আমার বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে ফোন কেন ধরে না, কোনোভাবে ওনাকে রিচ করতে পারে না, খুঁজ ওনার অফিসে গেল কোথাও নাই। পরে খোঁজ নিয়ে দেখে উনি ওনার ছেলে ফ্যামিলি সহ ইতালি চলে গেছে। তো মানে টাকা মেরে দিছে এক কথায়। অনেক অসুস্থ হয়ে পড়ে ওই সময়। আর তখন ব্যবসাতেও খুব খারাপ অবস্থাটা চলছিল। আম্মু একদিন রাতে বাবার জন্য ওয়েট করে। আমার বাবা কখন এমন হয়নি যে রাত 12টার পরে বাইরে ছিল। তো ওই দিন বাসায় আসতে আসতে ভোর 4টা বাজে, চেহারার দিকে তাকানো যাচ্ছে না। তো বলতেছে তোমার এই অবস্থা কেন? ওই দিন আম্মু ধরবে আব্বুকে। তো ড্রয়িং রুমে বসে বলে যে তুমি কোথায় যাও আমাকে বলো তো। বলছে কোথায় যাই? আমি অফিসের কাছে ছিলাম, আমি এয়ারপোর্টে ছিলাম। বলছে না তুমি সত্যি করে বলো, তুমি বলবা না আমি বলবো। তখন আব্বু মানে বলতে চায় না। তখন আম্মু বলে যে তুমি তো এখানে যাও। বলছে না না এগুলো ভুল কথা। আম্মুকে ওই ধমক দিয়ে থামায় দেয়। আম্মু আর কোনো কথা বলে না, আম্মুকে বোঝানোর চেষ্টা করে যে আমার আব্বু এগুলো কিছু করেন। কিছুদিন পরে আমার আম্মুকে আব্বু বলে যে শিফার আম্মু চলো রেডি হও, আমরা মালয়েশিয়া ঘুরতে যাব। তো এরকম হতো, আমার আম্মুকে নিয়ে আব্বু ঘুরতে যেত। তো চলে যায়। তো বলে যে আগে, এবং এটা ওনার জন্য খুব টাফ কিছু ছিল না, কারণ যেহেতু উনি এজেন্সিরই কাজ করতো। মালয়েশিয়া তো বলে যে মালয়েশিয়া যাবো, ওখান থেকে সিঙ্গাপুর হয়ে তারপরে আমরা ব্যাক করবো। বলছে ঠিক আছে। তো আম্মু খুব খুশি, যাওয়ার পরে মালয়েশিয়ার ওখানে আবার গোল্ড খুব সুন্দর হয়। এটা কি আপনি তখন বাংলাদেশে ছিলেন না বাবা মার সঙ্গে? আমি বাংলাদেশে ছিলাম। তখন বাংলাদেশ কার কাছে? আমরা আমাদের বাসায় থাকতাম, আমাদের কাজের যেহেতু ছিল। আপনাদেরকে রেখে ওনারা রোমান্টিক ভ্রমণে চলে যেত? হ্যাঁ অনেক রোমান্টিক ছিল তারা। এবং আমার বড় ফুপির ছেলে, বড় জ্যাঠার বড় ছেলে আর আমার বড় ফুপির মেয়ে, এই 3জনই আমাদের বাসায় থাকতো। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স আদার্স যারা ছিল তাদের ওরকম অবস্থা ভালো ছিল না, সো এই সাপোর্টটুকু আপনার বাবার সাথে একদম ছোট থেকে আমরা হওয়ার আগে ওদেরকে নিয়ে আসছে। ওকে ফাইন। তো ওরা আমাদের বাসাতেই বড়, সো টেক কেয়ার করতে আপনাদেরকে, ওরা আমাদেরকে টেক কেয়ার করতো। তো তখন যাওয়ার পরে আম্মুর মুখ থেকেই শোনা যে আম্মু ওখানে যাওয়ার পর দ্বিতীয় দিন অনেক গোল্ড কিনে, আব্বুই কিনে দেয়। তো কিনে দেওয়ার পরে আম্মুকে হোটেলে রেখে আব্বু বলে যে তুমি থাকো, আমি একটু আসতেছি। তো মালয়েশিয়াতে একটা জায়গা আছে যেখানে আর কি বেটিং এগুলো করা হয়, এটা হচ্ছে মেঘের উপরে একটা জায়গা। তো ওখানে যায় আমার আব্বু, এবং ওখানে যায় হচ্ছে সবচেয়ে ওই রকম টাকা পয়সাওয়ালা মানুষ, যাদের মানে শুরুই হয় হচ্ছে 10 লাখ 20 লাখ থেকে শুরু। তো ওই জায়গায় আমার আব্বু যায়, তার খুব শখ সে ওখানে যেয়ে খেলবে। তো ওখানে যাওয়ার পরে সে তার ওই যে ক্লোজ ফ্রেন্ডটা থাকে তাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে 10.5 লাখ টাকা হবে তোর কাছে। আমার আব্বু কিন্তু টাকা পয়সা নিয়ে গেছে, আমার ইমার্জেন্সি লাগতেছে। তো তখন আমার আব্বুর যে ক্লোজ ফ্রেন্ড, আমার আব্বু এবং আমার আব্বুর ওই ক্লোজ ফ্রেন্ড, তারা একদম ছোটকাল থেকে একই এলাকায় থাকতো। তো তারাও ফ্রেন্ডদের মতোই। তো আমার ওই আঙ্কেল কি করে, আমার আম্মুকে ফোন দিয়ে বলে যে খুশি সাইদ তো আমার কাছে এরকম 10.5 লাখ টাকা চাচ্ছে। পরে বলতেছে ভাই তাহলে হয়তো বা ওই ব্যবসার জন্যই চাইতেছে। বলছো তুই কই? বলে আমি তো হোটেলে। বলে তো সাইদ কই? বলে যে সাইদ তো ও তো বললো যে বাইরে, ওই টাকা নেয় নিয়ে সে ওখানে ওগুলো খেলে। তো তারপরে আমার আম্মুকে হঠাৎ করে 3 দিনের মাথায় আব্বু বলে যে শিফার আম্মু তো অনেকদিন হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও, তুমি মানে দেশে চলে যাও, আমি আসতেছি, আমার এখানে আরো কিছু কাজ আছে, 2-3 দিন পরে আমি আসবো। আমার আম্মুকে এটা বল। তা কখনো এরকম হয় নাই যে আমার আম্মুকে আব্বু আলাদা একা পাঠিয়ে দিচ্ছে। বলছে কি এমন কাজ, তা আমি থাকলে কি হয়েছে? তখন আব্বু বলে যে না এত দৌড়ঝাঁপের মধ্যে তুমি কি সারাদিন হোটেলে বসে থাকবে নাকি? এটা তো ভালো দেখায় না, তুমি যাও। তো ওই যে আমার আম্মু তখন হচ্ছে গোল্ড যখন নিতে যায়, তখন আমার আব্বু বলে কি এগুলো নেওয়ার দরকার না, এগুলো আমি নিয়ে আসবো।
আমার আম্মুকে বলে। নেশা কি জিনিস? হ্যাঁ, আম্মু বলে যে কেন আমি নিয়ে যাই, সমস্যা কি, তুমি তোমার কাজ ছেড়ে আসো। না না, তুমি নিলে এখানে ইমিগ্রেশন অনেক ঝামেলা করবে, তুমি এই বিষয়গুলো বুঝবা না। মানে সবসময় দামায় রাখতো, তো আম্মু ওইটাই বিশ্বাস করতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না তুমি যেটা বলছো ওইটাই ঠিক। তো আম্মু কি করে, আব্বুর কাছে দিয়ে চলে আসে। আসার পরে আম্মু আর ওই গোল্ড খুঁজে পায় না। তো যখন বলে যে গোল্ড কই, তো তখন বলে যে ওইটা ওখানে সেল করে দিছে, আমি তোমাকে এখান থেকে, আর আমার হঠাৎ করে টাকা লাগতেছে ওটা। তো বলে তো এটা কি ধরনের কথা, তুমি আমাকে বলতা। তো তখন বলে যে থাক, ওগুলা লাগবে না, আমি তোমাকে আবার কিনে দিব, সমস্যা নেই। নিয়ম মাফিক আমার বাবা অফিসে যাচ্ছে, আমরা কিন্তু এর মধ্যে কিছু হয়েছে কিনা আমরা কিছু জানি না, কারণ আমার আম্মু কখনোই বাবা মার মধ্যে যেটা হতো আমাদের উপরে সেটা আসতে দিত না। 3-4 দিন পরে দেখা যায় যে হঠাৎ করে একদিন সকালে 11টার দিকে আমাদের বাসায় একজন মানুষ আসে। উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আসে। আমার বাবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তখন ভিআইপি ক্লায়েন্ট ছিল। উনি আসে, আমার বাবা তাদের ফোন রিসিভ করতেছে না এটার জন্য। ভিআইপি অ্যাকাউন্ট হোল্ডার তো আপনি বোঝেনি, মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভিআইপি অ্যাকাউন্ট হোল্ডিং মানে হচ্ছে কিন্তু বিগ অ্যামাউন্ট অফ ডিলিং হয়, আর অ্যাকাউন্টে একটা মিনিমাম বার থাকে যে এই পরিমাণ অর্থ থাকতে হবে তাহলে আপনি ভিআইপি সুবিধাগুলো পাবেন। সো বেসিক্যালি ভিআইপি অ্যাকাউন্ট হোল্ডার বলতে এগুলো বোঝায়, আরও ব্যাংক অ্যাকাউন্ট পেতে অনেক কিছু হয়। হ্যাঁ, তো তারপরে দেখা যায় যে উনি আসে, তো উনি এসে বলতেছে ম্যাডাম স্যার আসলে আমাদের ফোন ধরতেছে না, আমরা প্রায় 3 মাস ধরে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। প্রথম উনি কল ধরেছে, ওনাকে মিটিং এর জন্য বলা হয়েছে যে আমাদের সাথে এসে একটু দেখা করেন। তো উনি আজকে ডেট দেয়, কালকে ডেট দেয়, উনি আর আসে না। তো আমরা আসলে স্যারকে রিচ করতে পারছি না। ওনার অফিসে গিয়েছিলাম, তখন ওনাকে পাইনি। এই নিয়ে 3-4 বার ওরা চলে গেছে। তো বাধ্য হয়ে ওনারা আমাদের বাসায় আসে। তো আম্মু বলে ঘটনা কি সেটা আমাকে বলেন। তো বলে যে আসলে যে অ্যামাউন্টটা ওখানে রেখেছিল সেটা আমার বাবা একদিন উঠিয়ে ফেলেছে। তো এইটা তো ওদের জন্য মানে আশ্চর্যজনক একটা ঘটনা যে একদিনে এত টাকার কেন ট্রানজেকশন হলো। অলমোস্ট প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা একদিনে উনি নিয়ে চলে গেছে। এবং ওরা তো যেহেতু আব্বু ভিআইপি ক্লায়েন্ট ছিল, সেক্ষেত্রে আমার বাবাকে তারা ক্রেডিট কার্ডও দিয়েছিল একটা ভালো অ্যামাউন্টের, সেটাও সে তুলে নিয়েছে। তো সেটা তো রিফিল করতে হবে। এই 3 মাস যাবত আমার বাবা কোনো রিফিল করে নাই। এই পারপাসে আর কি তারা কথা বলবে আমার আব্বুর সাথে, কিন্তু আমার আব্বু তাদেরকে আজকে ডেট দিচ্ছে, কালকে ডেট দিচ্ছে, হচ্ছে না। আমার আম্মু রাতে বাবা যখন আসে কথা বলে, তখন আমার আব্বু স্বীকার করে যে আমার আব্বু আমার আম্মুকে বলে যে আমার ব্যবসায় অনেক বড় লস হয়েছে, আমি অফিসও বিক্রি করে দিব, আমার কোনো কিছু রাখা সম্ভব না, অনেক টাকা আমার ঋণ হয়ে গেছে। তা আম্মু বলে কি ঋণ হয়েছে, কেন হয়েছে, তোমার তো কখনো আমি এরকম দেখি নাই। তো তখন আব্বু বলে কি যে না তুমি বুঝবা না, আমি আসলে জাপানের এরকম 46টা ভিসা স্টুডেন্ট ভিসা করতে যেয়ে আমি অনেক টাকা লসে পড়ে গেছি, ভিসাগুলো হয় নাই, মানুষদেরকে আমার টাকা আরো জরিমানা দিতে হয়েছে, এগুলো বুঝায়। তো তখন আম্মু বলে এখন কি করবা, বলতেছে যে দেখি অফিস তো বিক্রি করছি। তা আম্মু বলে অফিস বিক্রি করছো তো ওইখানেই তো অনেক টাকা পাইছো, এই টাকা দিয়ে তো এটা শোধ হয়ে যাওয়ার কথা। বলে না, ওগুলো অন্য কাজে লাগাইছে। কি কাজে লাগাইছে এত কথা তোমার শুনতে হবে না। আমার আম্মুকে সবসময় এরকম করতো। তো পরে যে আব্বু এর 10-12 দিন পরে বলে কি শিফার আম্মু একটা কথা বলবো তোমাকে। আমার আব্বুর একটা সুবিধা ছিল কি যে মানে আমার আব্বু আমার আম্মুকে যা বুঝে তোমার আম্মু তাই বুঝতো। তো তখন আমার আব্বু আম্মুকে বলে যে ফ্ল্যাটটা বিক্রি করে দিই। তো আম্মু বলে যে ফ্ল্যাট কেন বিক্রি করবা, এত শখের ফ্ল্যাট, 7 বছর ধরে অপেক্ষা করছে এই ফ্ল্যাটে। এবং আমাদের যে ফ্ল্যাটটা ছিল ওই অ্যাপার্টমেন্টে শুধুমাত্র একটাই এত সুন্দর ফ্ল্যাট ছিল, আশেপাশের থেকে মানুষরা দেখতে আসতো যে, এবং ওখানে মানে যে ল্যান্ডটা যাদের ছিল আর কি, তো তারাও তো ওই অ্যাপার্টমেন্টে তাদেরও তো কিছু ফ্ল্যাট পেয়েছিল, ওরা থাকতো। ওনাদের যত মেহমান আসতো ওনারা সবাই এসে আমাদের বাসায় নক দিয়ে দেখে তো আপনাদের ফ্ল্যাটটা একটু দেখান, মানে আর সবাই এসে বলতো যে এগুলো কোত্থেকে আনছেন, এগুলো কোত্থেকে আনছেন, এত শখ করে বানাইছে। এবং আমাদেরও রিলেটিভস বা আমার আব্বুর ফ্রেন্ড সার্কেল যারা আসতো এসেই মানে তখন এমন একটা নিঃশ্বাস ছাড়তো, মানে ওই নজরে আসলে সব চলে গেছে। তা বলতো দেখছো সাইদের কি অবস্থা, কি করে ফেলছে, এরকম বলতো সব সময়, কই ছিল সাইদ, কি করে ফেলছে এত অল্প সময়, এরকম বলতো। তো তখন যেটা হয় আম্মুকে বলে যে শিফার আম্মু আমি অনেক লোনের চাপে আছি, আমাকে না হলে মানুষ মেরে ফেলবে, ইমার্জেন্সি ফ্ল্যাট বিক্রি করতে হবে, তুমি অ্যানাউন্স করো, বাসার যে বাড়িওয়ালা ছিলেন ওনার সাথে কথা বলো। তো ওনাকে জানায় যে ভাই আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে যে ফ্ল্যাট কিনতে চাইল, তো উনি তো আকাশে কি বলেন আপা আপনি এই ফ্ল্যাট কেন বিক্রি করবেন, বলে না আসলে আমরা আমাদের আবার সাভারে সানভ্যালি তাব্বু জমি কিনে রেখেছিল, তাব্বু আমার আম্মুকে আশ্বাস দেয় যে ওখানে বাড়ি করবে, তো কিছুদিন আমরা ভাড়া থাকবো, ফ্ল্যাটটা বিক্রি করবো, ওই টাকাগুলো নিয়ে ওখানে আমার আব্বু বাড়ি করবে আর কিছু টাকা ঋণ দিবে।
তো তখন আম্মু ওইটা, আমার আব্বু আম্মুকে যা মুখস্থ করে তো আমার আম্মু যে সেটাই বলতো, তো আম্মু ওইটাই বলছে যে আমরা ওখানে বাড়ি করবো, আমরা এটা থাক, সমস্যা নাই, আবার শখ পূরণ করতে পারবো। তো ওনাদেরই আবার একজন ছিল যে যে আর কি ফ্ল্যাট খুঁজতেছিল, ওইটা 6 তলায় একটা ফ্ল্যাট হওয়ার কথা, তো ওইটা ওনারা কিনবে। তো তখন বলে যে আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে, এই বাসার সবচেয়ে সুন্দর ফ্ল্যাট, আপনি কি দেখবেন? তো তখন বলে যে চলেন দেখি। ওনারা এক দেখায় পছন্দ করে ফেলে। ওনারা বলে যে কোনো দামাদামি হবে না, আপনি কত চান সেটাই বলেন। 3 দিনের মাথায় ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, লস দিয়ে বিক্রি করতে হয়েছে। মানে আমার আব্বু যেই টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছে তার থেকে 6-7 লাখ টাকার নিচে, মানে সে, আমার আব্বু শুনছে যে এত টাকায় উনি দিতে রাজি, হ্যাঁ হ্যাঁ ডান ডান ডান, মানে টাকা দরকার আব্বুর, আর কোনো কিছু আব্বু শুনতেছে না। তো টাকা নিয়ে বলে এত টাকা তো বাসায় রাখা যাবে না, ব্যাংকে রেখে দাও। কখনো কোথাও আমার বাবা আমার মার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, আমাদের জন্য কোনো কিছু করে নাই। হ্যাঁ, একটা কথা শুনেছি যে আমার বাবা, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আম্মু বলছে যে তুমি যে এত টাকা খরচ করো, এত জনকে দাও, ছেলে মেয়েদের জন্য কি কিছু রাখতেছো? তখন বলছে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমার মেয়ের জন্য 20 লাখ টাকা রাখা আছে, ও বাইরে যেয়ে পড়াশোনা করবে, আমার ছেলের জন্য 20 লাখ টাকা রাখা আছে, ওইটা নিয়ে তোমার টেনশন নাই। তো আমরা জানতাম যে ওইটা আছে, ওটা অনেক আগেই চলে গেছে ওখানে, সেটাও জানি না। তো আলটিমেটলি আমার আম্মুর হাতে আসলে কিছুই ছিল না, কিছু গোল্ড ছাড়া। তো ফ্ল্যাট যখন বিক্রি করে তখন আমরা যে আরেকটা বাসায় ভাড়া উঠি, 3 রুমের একটা বেডরুমে, ওই বাসায় আমরা ভাড়া নিই। তো আম্মু তখন বলে এখন এই টাকা দিয়ে কি করবা? তো বলে যে তোমাকে না বললাম যে সাভার করবো। বলে আচ্ছা ঠিক আছে। তো এরকম করে খুব সুন্দর যায়। হঠাৎ করে একদিন আমার বাবার মত বদলায়, আমার বাবা বলে সিফার আম্মু আসলে এখানে মনে হয় ব্যবসা ভালো হবে না, আমার মনে হয় দেশের বাইরে চলে যাওয়াটা ভালো হবে, পরে তোমাদেরকেও নিয়ে যাব। তো আম্মু বলে এটা তো ভালো কথা, আমি তো তোমাকে আজকে না বহুত আগেই বলছি, যখন তুমি এত ঘোরাফেরা করো তখনই বলছি তুমি ওখানেই সেটেল হয়ে যাও, আমরা সবাই মিলে চলে যাই, একটা ভালো ফিউচার হবে। তখন তো যেতে রাজি হও নাই। তো বলে যে জাপানে ভালো সুবিধা আছে, আমি ওখানে যেতে পারবো। তো আব্বু এই কথা বলে যে তাইলে তো টাকা লাগবে অনেক। টাকা কোথায়? ওই যে ফ্ল্যাট বিক্রির টাকা। তো বলে যে তাহলে বাড়ি করবা না? বলে না, তাহলে বাড়ি করে কি করবো, তোমাদেরকে তো নিয়েই চলে যাবো 1-1.5 বছরের মাথায়। আম্মু ওইটাই বিশ্বাস করে, বলে তাহলে কি আমি ওখান থেকে খরচ করবো? আম্মু বলছে করো খরচ। তো তখন হচ্ছে যে আব্বু বলে যে ভিসা তো হয়ে গেছে, টিকিটও কেটে ফেলছি, তাইলে সব প্যাকিং করি। 4টা লাগেজ সে প্যাকিং করছে, বাইরে যাওয়ার জন্য যা যা যেভাবে করা দরকার সব করছে, বাসায় ভর্তি করে বাজার করে দিছে, করে খাওয়া দাওয়া করে আমাদের থেকে বিদায় নিয়ে আম্মু তখন বলছে একবারের জন্য যেহেতু যাচ্ছ, 1.5 বছর পরে আমরা যাব বলছো, তাহলে তোমাকে একটু আমরা এয়ারপোর্টে পৌঁছাই দিয়ে এসে। বলছে না লাগবে না, যাই নাই কেউ। আব্বু গেল, তারপরে 2 দিন হয়ে গেছে আব্বু আর ফোন দেয় না। তো তখন ফোন দেয় না কেন? এরপরে যখন আমরা মানে খোঁজ খবর, আমার আম্মুর তো অবস্থা খারাপ। আমার বাবার একজন ফ্রেন্ড ছিলেন যিনি জাপানে থাকে, ওনার ফুল ফ্যামিলি সহ। তো ওই আঙ্কেলকে আব্বু ফোন দিয়ে বলে কি, আম্মু তো আর জানে না যে কতক্ষণ সময় লাগে জাপানে যেতে, জানতো যে হয়তো 12-13 ঘন্টার একটা ট্রানজিট হবে। তো তাও আব্বুকে মানে আঙ্কেলকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি ভাই, বাংলাদেশ থেকে যদি জাপানে যেতে হয় তাহলে কতক্ষণ সময় লাগে? বলে ভাবি ট্রানজিট মিলে হয়তো 16-17 ঘন্টা এর মধ্যে পৌঁছায় যাবে। বলে কেন ভাবি? বলে আপনার ভাই তো জাপান গেছে। বলে কি বলেন, জাপান গেছে? আমাকে জানায় নেই। বলে কেন গেছে, ঘুরতে নাকি থাকতে? বলছে থাকতে গেছে, ওখানে যাবে বললো আমাদেরকে নিয়ে যাবে। তো কিন্তু বলে কবে গেছে? বলে পরশুদিন গেছে। 2 দিন হয়ে গেছে, এখনো আপনার ভাই ফোন দেয় নাই। কিন্তু আপনার ভাই তো এর আগে এত দেশে ঘুরছে, আমার আব্বু 7টা পাসপোর্ট, ঘুরতে ঘুরতে শেষ করেছে, তার এই একটাই শখ সে দেশ ঘুরবে। তো বলে যে এর আগে এত জায়গায় গেছে, এয়ারপোর্টে থেকেই সিম নিয়ে আমাদেরকে ফোন দিত। এবার 2 দিন হয়ে গেছে আপনার ভাই ফোন দেয় না। বলেন না ভাবি, এরকম তো হওয়ার কথা না, হয়তো ব্যস্ততায় আছে, সময় করে ফোন দিবে। তো বলে আমি খোঁজ নিয়ে দেখতেছি। 7 দিন 8 দিন হয়ে যায়, আমার আব্বু কোনো খোঁজ নাই। আমার আম্মুর অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ, আমার আব্বু কোথায় আমরা জানি না। এমন কোনো মানুষ নাই যার কাছ থেকে খোঁজ নিতে পারবো যে আসলে আব্বু কি আছে নাকি আব্বু নাই পৃথিবীতে, সেটাও জানতেছি না। আমার আম্মুরা 2 বোন, আমার আম্মুর বড় বোন আসে। তো আমার খালু যিনি থাকে, উনি একদিন গুলশানের ওই দিক দিয়ে যাওয়ার সময় আমার আব্বুকে মনে হয় দেখছে লাগে। আমার খালু রাস্তার এই পাশ আর এই পাশ, তো এক ঝলক দেখছে। আমার খালু এসে বলে যে আমি সাইদকে দেখছি। আম্মু এটা বিশ্বাস করেন, বলে কি বলেন আপনি এগুলো? বলে না আমি দেখছি এবং ও আমাকে দেখছে, ও আমাকে দেখার সাথে সাথে এখান থেকে সরে গেছে। এখন কথা তো মিলে না, আমরা তো জানি যে জাপান গেছে, সে এখানে কি করে তাহলে? পরে যখন আমার আম্মু বলে যে এখন কি আপনি আবার ওখানে জানতো যায়, আবার খোঁজ নেন। তো যখন খালু ওখানে যায় তখন জানতে পারি গুলশানের একটা হোটেলে আমার আব্বু
মানে বাসা থেকে যেদিন বের হয়েছে তারপর থেকে আমার আব্বু গুলশানের ওই হোটেলে ওখানেই ছিল, থাকার জায়গা হিসেবে আর কি ওখানে ছিল। তো আব্বু আমার খালু যখন আমার বাবার খোঁজ নিতে যায় তখন আমার বাবা ওখানে থাকে না, একটু আগেই বের হয়ে গেছে এটা বলছে। তো ঠিক জাপানে যাওয়ার ডেট থেকে শুরু করে 17 দিনের মাথায় আমার আম্মুর নাম্বারে আরেকটা নাম্বার থেকে ফোন আসে, বাংলাদেশের একটা নাম্বার থেকে ফোন আসে, এবং ওই ফোনটা আসলে আমি তখন আবার ধরি। তো ধরে আমি বলি যে হ্যালো কে, তো বলে যে শিফা আম্মুকে দাও। আমার তো কণ্ঠ চেনা লাগে, আমি আব্বু, বলে হ্যাঁ আম্মুকে দাও। হ্যাঁ তুমি কই, আর এই নাম্বার কেন, বলে আম্মুকে দাও না। তা আম্মুকে দেয়, তখন আমার আব্বু মানে এক কথায় আসামে সারেন্ডার করে যেরকম ওরকম, যে শিফার আম্মু তুমি আমাকে মাফ করে দাও, আমি সব শেষ করে ফেলছি, আমার আসারও জায়গা নাই, আমি আসলে জাপান যাইনি, আমি কি মুখ নিয়ে দেখাবো, আমি আসলে সব টাকা নষ্ট করে ফেলছি। কিসে নষ্ট করছো? তখন বলে যে আমি একজনের পাল্লায় পড়ে আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল, আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করে পরিশ্রম করে এত টাকা ইনকাম করি, যেই কষ্ট এটা তো 2-3 মিনিটে এত টাকাও চলে আসে, এই চিন্তা করে খালি টাকা ঢালছি। প্রথমে কিছু টাকা পাইছি, তখন এরপরে মনে হয়েছে তাইলে এখন থেকে তো এটাই ভালো, সারাদিন কাজ না করে যদি 2-3 ঘন্টা কাজ এখানে খেলাধুলা করে যদি এই অবস্থা হয়, এত লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে তো এখানেই টাকা ঢালা ভালো। কিন্তু এরপরে দেখি যে খালি টাকা চলে যায়, ওই টাকা উঠাইতে যে খালি টাকা ঢালছি। এটা করতে করতে আমি সব খোয়াই ফেলছি। আম্মু বলে তুমি কি ফ্ল্যাটের টাকা এগুলো এইখানে দিছো? এরপরে আব্বু স্বীকার করে। তো আম্মু তারপরে বলে তুমি ঠিক আছো? তো বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমি আজকে 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না, আমার কাছে টাকা নাই। আম্মু বলে যে তো তুমি বাসায় আসো। বলে আমি যদি বাসায় আসি, আমরা যে এলাকাটায় থাকতাম, আমার আব্বুর যে ক্লোজ ফ্রেন্ড, ওই যে যার কাছ থেকে 10.5 লাখ টাকা সে ঋণ নিয়ে, আমার ওটা মাথায় আসলো যে উনি আসলে প্রচার করতে চাইছে উনি দেশের বাইরে যাতে করে ঋণ থেকে বাঁচতে পারে। রাইট। এবং ওইখানেই তখন আমরা জানতে পারি যে আমাদের এলাকায় অনেকের কাছে ঋণ নেওয়া হয়ে গেছে আমার আব্বুর। তো আব্বু বলতেছে আমি বাসায় আসতে পারবো না, এখন আমাকে সবাই খুঁজতেছে, যদি আমাকে দেখে যে আমি এখানে আসি আমাকে এখানে টিকতে দিবে না। তো তখন আমি বলি তাহলে কি করব, তুমি বাসায় আসো, আগে হাজির তো হও, আমি তো তোমাকে আগে দেখি তুমি কোন অবস্থায় আছো, তোমরা কি আমার সাথে থাকতে চাও, এটা বলছে। তো আম্মু বলছে কেন, তোমার সাথে থাকবো না তো কার সাথে থাকবো, যা হবে হিসাব পরে, আগে তুমি আসো। তখন আব্বু বলে তাইলে এই এলাকায় থাকা যাবে না, আমাকে এখানে আমার একটা মান সম্মান আছে, এখানে আমাকে টিকতে দিবে না, ইমিডিয়েটলি বাসা দেখো অন্য আরেকটা এলাকায় যেখানে আমরা চলে যাব, ওখানে সহজে আমাদের খোঁজ খবর পাবে না। তো তখন যে আমার আম্মু আমার খালামুনির সাথে পরামর্শ করে ইমার্জেন্সি পুরান ঢাকার দিকে একটা বাসায় আমরা উঠি। রাতের মধ্যে আমার বাবা আসে, রাত 12টার দিকে, খুব অন্ধকার যখন হয় তখন আমার বাবা আমাদের বাসায় আসে আমাদেরকে নিয়ে। ওই দিন আমরা দেখলাম, আমার চোখের সামনে দেখা, যে অল্প কিছু ফার্নিচার নিয়ে আমরা একটা ট্রাকে করে আমরা চলে যাই। তো এর মধ্যে কিন্তু আমাদের গাড়ি বাড়ি সব চলে গেছে, এবং আমার আম্মুর হাতে কোনো ক্যাশ নাই, আম্মু শুধু কিছু গয়না ছিল। আর আমাদের বাসায় যেহেতু অনেক ফার্নিচার ছিল, এখানে একটা কথা আছে, এত ফার্নিচারও নিতে পারবো না। আমার আব্বু বলে যে আমাদের বাসায় যে পরিমাণ ফার্নিচার আছে 4 বেডরুমেও হবে না, 1 বেডরুমের বাসা নিব, কারণ আমার অবস্থা এখন ভালো না, বাকি সব বিক্রি করে আসো, হাতে কিছু ক্যাশ নিয়ে আসো। তা আম্মু বলে এগুলোও বিক্রি করে দিতে হবে? বলছে হ্যাঁ এগুলো বিক্রি করতে হবে। ফোনে বলতেছে, আব্বু তখন আসেনি, 3 দিন সময় দিছে, 3 দিনের মধ্যে সব গুছাও, আমরা চলে যাব। তো তখন আম্মু বলে আশেপাশে আমাদের যারা পরিচিত থাকে যে আমাদের ফার্নিচার কিছু বিক্রি করব। আমার একজন টিচার ছিল, প্রাইভেট টিচার, আলটিমেটলি ওদের কাছে আর কি ফার্নিচারগুলো বিক্রি করে আমরা 3 দিনের মাথায় রাতে আমরা ট্রাকে করে চলে যাই। যাওয়ার পরে এমন একটা বাসায় ভাইয়া উঠি যে আসলে খুব নিম্নমানের আর কি, যে 4-5টা ফ্যামিলি একটাই বাথরুম ইউজ করবে, একটাই রান্নাঘর ইউজ করবে। আমার আব্বু ওই বাসা ঠিক করছে। তো আমরা ওই বাসায় যে উঠি, আমি আসলে তখনও বুঝতে পারতেছিলাম না এখানেই আমরা থাকবো কিনা। আমি এখানে কি থাকতে আসছি? বলছে হ্যাঁ এখানেই থাকতে আসছি, এখন থেকে এভাবেই থাকতে হবে, আমার আব্বু বলতেছে। আমি আমার আব্বু দিকে এমনি তার কাছে, আব্বু আমাকে ধমক দিচ্ছে, বলছে যখন যেরকম সেরকম থাকতে হয়। এখন আমি তো ইউজ টু না, আমি তো সবসময় দেখছি আরেক রকম, গাড়ি থেকে নামছে আমাকে এখন এই অবস্থায় এনে রাখছে, আমি তো চিল্লাচিল্লি, হ্যাঁ কেন এখানে থাকবো, এখানে ঠিকভাবে শোয়া যাচ্ছে না, ঠিকভাবে খাওয়া যাচ্ছে না, আমাদের জিনিস কই, আমার জামা কাপড় কই, আমি কি স্কুলে পড়বো না, অনেক চিল্লাচিল্লি করছে। তো তখন আম্মু আমাকে অনেক মারছে যে কথা শুনোস না, সবসময় একরকম থাকে না, সব কিছু বুঝতে হয়, আর তুমি বড় হয়েছো না। তুমি বড় হয়েছি দেখে এটাই মনে হয় আসলে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, যে সবকিছু মেনে নিতে হবে বড় হইলে। তো বলতেছে তুমি যদি এরকম করো তাহলে ছোটটা কি করবে। তখন ক্লাস 6-এ পড়ি এবং প্রায় 7 মাস স্কুল কিছুই করি নাই।
তো তখন অনেক কষ্টেই দিন কাটতেছিল এবং আমার আব্বু তখন কোনো কাজ পাচ্ছিল না, কারণ আমার আব্বু আসলে এমন মেসাকার একটা অবস্থা করে ফেলছে যে তার বিজনেসের যে পজিশনটা ওখানে যাওয়ার মতো কোনো অবস্থা সে রাখেনি, এত ঋণ করছে। আমার বাবাকে এরপরে আমরা আমার আম্মু আর কোনো উপায় না দেখে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়। ওখানে ওয়ার্ক পারমিট ভিসা আমার বাবা চলে যায়, কিন্তু আসলে আমার বাবা কখনো ফ্যামিলি ছাড়া থেকে অভ্যস্ত না, তো তার খুব কষ্ট হয়। যেই স্যালারিতে আসলে জব করতো সেটা দিয়ে তো ফ্যামিলি চলতো না, খুব কষ্ট হতো। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মাকে দেখতেন না? আপনার বাবার সাথে কখনো খারাপ আচরণ করে? খারাপ আচরণ করেছে আব্বু আম্মুকে, এমন আব্বুর একটা কথা ছিল, আমি খারাপ, চলে যাও তোমরা। আমার বাবা কেমন একটু গা ছাড়া ছিল তখন, তো আম্মু বলে আমি যে যাব, আমি না হলে ব্যবস্থা করে নিতে পারবো, ছেলে মেয়েগুলার কি হবে, ওরা তো বড় হচ্ছে। বলছে যে তুমি যদি রেখে যেতে চাও রেখে যেতে পারো, আমার ছেলে আমার যেভাবে মানুষ করে করবো, না হলে তুমি নিয়ে যাও। কিন্তু আমার আম্মুর আমার বাবার প্রতি একটা উইকনেস ছিল সব সময়। ওই জায়গা থেকে মানে আমার বাবা আম্মু চিন্তা করতো যে এই মানুষটা তো আমি ছাড়া কেউ নাই, আমি চলে গেলে এ কই থাকবে, তো কোথায় যাবে বলতেও পারতেছি না। এমন অনেক সময় হয়েছে যে আমি আমার আম্মুকে বলছি যে আব্বুর তো এই অভ্যাসটা চেঞ্জ হচ্ছে না, আব্বু সব শেষ করে ফেলছে, দেখো আমরা কোথা থেকে কোথায় আসছি, আমি আজকে থেকে আর বাবাই ডাকবো না। আমার এমন অনেকবার হয়েছে, আমার আম্মু ঘুরায় আমাকে থাপ্পড় মারছে 3-4 বার। এই জায়গাটা একটা বিশাল লার্নিং আছে, কিন্তু বাবা বাবাই, মা মাই, রেসপেক্টের জায়গাটা সন্তানের জায়গা থেকে এরকমই থাকা উচিত। আমার আম্মু বলেছে যে তোমার বাবার সাথে কি হয়েছে সেটা আমি বুঝবো, তুমি কেন বাবা ডাকবা না, তোমার সাথে কিছু করছে? আমি বলছি না। বলে তাহলে তুমি কেন বাবা ডাকবা না, একদম মুখ চুপ করে রাখো। তো এরকম হয়েছে, তা আমার খুব কষ্ট লাগতো। আমার আম্মু এত কান্না করতো, আমার আম্মু মানে এত অভাবের মধ্যে যাচ্ছি, এমন হয়েছে যে আমার আম্মু খাওয়া দাওয়া করে নাই, একটা ডিম রান্না করছে অর্ধেক করে আমার ভাইকে দিছে, আমাকে দিছে। তো ওই মোমেন্টগুলো মানে আমি খাবো না, চোখ দিয়ে পানি পড়বো, যে এরকম তো কখনো দেখি নাই। তো একটা নর্মাল একটা স্কুলে ভর্তি হই আমি, ওখানে আমার 7-8 শেষ হয়, জিএসসিটা কমপ্লিট করি এবং জিএসসিতে আমি গোল্ডেন জিপিএ 5 পাই। তো আমার আম্মু আবার পড়াশোনা নিয়ে খুব স্ট্রিক্ট ছিল। তো আব্বু তখন মালয়েশিয়ায়, আমার ভাই বড় হচ্ছে, ও ক্লাস 4 পড়ে, দুজনকেই ভর্তি দেওয়া হয়। ক্লাস 10 পর্যন্ত আমার আম্মু প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে আসছে। কোনো ফ্রেন্ডের বাসায় যেতে পাই নাই, কোনো ক্লাস পার্টি কখনো আমি অ্যাটেন্ড করতে পাই নাই, করা লাগবে না, খুব এদিকে খুব মানে স্ট্রিক্ট ছিল। তো ক্লাস 10-এ যখন আমি আসলে এসএসসি পরীক্ষা দিই, আমার একটু রেজাল্ট খারাপ হয়, 4.98 আসে। বাবা কি তখনও মালয়েশিয়াতে? বাবা তখনও মালয়েশিয়াতে। আমি ক্লাস 10 কমপ্লিট করি এবং তারপরে আমার বাবা আসে যখন আমি আর কি কলেজে ভর্তি হই। তো তখন একটু অবস্থা ঠিক হয় আমাদের, এবং ওই জায়গা থেকে এর মধ্যে আমরা 2-3 বার আরো বাসা চেঞ্জ করেছি, একটু একটু করে আবার ভালো অবস্থায় গিয়েছি। তো তখন যে একটা মোটামুটি একটা লেভেলে আসে, আব্বু আবার সেখানে এখন কাজ তো করতে হবে, ওখানেও থাকতে পারছে না, ভালো লাগে না ফ্যামিলি ছাড়া। তো তখন বলে যে ওই আবারও সেই মতিঝিলে যায়, মানুষদের সাথে মেশার চেষ্টা করে, মাফ টাফ চায় যে থাক ভাই আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, এখন আমাকে কাজ না করতে দিলে তো আমি আপনাদের টাকা দিতে পারবো না, কাজ করতে দেন, আমি টাকা ফেরত দিয়ে দিব। তো অনেকেই তখন আমার আব্বুকে সাপোর্ট করে, এবং একটু একটু করে আবার আমার আব্বু আবার সেই ট্রাভেল এজেন্সির বিজনেসে মুভ অন করে। আমার পরিবারের যে আত্মীয় স্বজনগুলো ছিল, এই যে আমার ক্লাস 6 থেকে ক্লাস 4 পর্যন্ত যে জার্নিটা 4-5 বছরের, ভুলেও একটা মানুষ একবারের জন্য আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই তোমরা কেমন আছো। এবং ওই যে আব্বুর ক্লোজ ফ্রেন্ড, আমার আম্মুর এত ক্লোজ ফ্রেন্ড, কখনো কেউ আমাদেরকে দেখতেও আসে নাই, যে ওরা যে এত বছর এখানে ছিল ওরা কেমন আছে, বাচ্চাগুলো কেমন আছে, কখনো দেখতে আসে নাই। এমন হয়েছে যে খুব খারাপ সময় গেছে, আমার আম্মু এমন কিছু মানুষের কাছে টাকা ধার চাইছে কিছু কিছু সময়, যে জানে যে বলা লাগবে না, এর আগেই দিয়ে দিবে, কিন্তু ওই মানুষগুলো এত বাজেভাবে রেসপন্স করছে আমার আম্মুকে, যে আমার আম্মু মানে মুখ কোথায় লুকাবে, মানে আমার আব্বুকে নিয়ে এত বাজে কথা বলছে। তা এরকম অনেকবার হয়েছে। তো মানুষ তখন আর কি চেনা হয়ে গেছে, যে যখন মানুষ বিপদে পড়ে কেউ সাথে থাকে না, আর যারা তখন ওই মধ্যে থাকে তারাই তোমার প্রকৃত বন্ধু। আমি ইন্টারে যখন পড়াশোনা করি, এই প্রথম আমার আম্মু আমাকে বলে যে ঠিক আছে, এখন থেকে তুমি একা যাতায়াত করবা, তুমি বড় হয়েছো, তুমি বুঝো, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি যে তুমি ইনশাল্লাহ এমন কোনো কিছু করবা না। এবং আমি তো আসলে জগৎ চিনি আমার মাকে দিয়ে, এর আগ পর্যন্ত রাস্তায় যে হাঁটতে গেলেও আমি ভয় পেতাম তখন। এমন তো নতুন নতুন আমার কলেজে যাওয়া, ক্লাস করছি, রেজাল্ট ভালো হচ্ছে, সব দিকই ঠিকঠাক আছে। আমার আম্মু সবসময় আমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন রাখতো, এখনো রাখে, যে আমি লাইফে অনেক ভালো কিছু করব।
আর আমার গায়ের রং একটু কালো ছিল দেখে অনেক সময় অনেকে এটাও বলছে যে আপনার মেয়ে তো আমার এরকম সুন্দরও না, আপনার মেয়ে গায়ের রঙও কালো, পড়াশোনাই ভালো হইলে হবে, সব দিকেই ভালো হইতে হয়, না হলে তো মেয়েকে ভালো জায়গায় বিয়েও দিতে পারবেন না। আমি যখন ইন্টার পড়তে থাকি তখন আর কি আমি একটা পার্ট টাইম একটা জবে আমি ঢুকি ইন্টারের সময়। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন টাইপের, বাচ্চাদের ফাউন্ডেশন, ওখানে বাচ্চাদেরকে পড়ানো যেত। তো আমি হচ্ছে এরকম শুক্র শনিবার যেহেতু আমার কলেজ বন্ধ থাকতো, আমি ওখানে যে বাচ্চাদেরকে পড়াতাম, 3,000 টাকা বেতন পেতাম। আমি আমার ইন্টারটা কমপ্লিট করি, তখন আর কি করোনা চলে আসে। তো ওই টাইমে তো রেজাল্ট অটোই চলে আসে এবং আমি খুব ভয়ে ছিলাম যে আসলে রেজাল্ট কি আসে। লাকিলি আমার রেজাল্ট গোল্ডেন জিপিএ 5 চলে আসে। তো তারপরে যে লকডাউন পড়ে যায়, আব্বু যে বিজনেসটা করছিল ওটাও তো সবই বন্ধ হয়ে যায়, এখন কিভাবে চলবো? তো তখন আমার আম্মু বলে যে শিফা, পড়াশোনা করতেছো করো, তার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করো, কোন একটা কাজের সাথে যুক্ত হও, ফ্যামিলিকে সাপোর্ট দাও না, তুমি তোমারটা করতে পারলেই হলো। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, এখন আমি মাত্র করেছি এইচএসসি পাস, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমাকে কে নিবে কাজে? আমার একটা জিনিস ছিল যে আমি যেই জিনিসটাই দেখি, কোনো কিছু যদি শেখার আগ্রহ থাকে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারতাম। ওকে, তো আমি অনলাইনে ইউটিউব দেখে আমি গ্রাফিক ডিজাইন শিখি তখন নিজে নিজে। আমার বাসায় যেহেতু ল্যাপটপ ছিল, আমি গ্রাফিক ডিজাইন শিখে কিছু ডিজাইন করি। এরকম তখন ফেসবুকে আমি এরকম বলি যে আমি লোগো ডিজাইন করতে পারি, ব্যানার ডিজাইন করতে পারি। তো এরকম বিভিন্ন গ্রুপে আমি লিখি, তো ওখান থেকে আমার ভালো কিছু ক্লায়েন্টও আসে। তো মোটামুটি একটা ভালো ইনকাম আমার শুরু হয়, কিন্তু এটা তো আসলে রেগুলার বেসিস ছিল না, আমার একটা রেগুলার বেস কাজের দরকার ছিল। কারণ আমি দেখতেছিলাম যে আসলে আম্মু যতই বলুক যে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে না, কিন্তু আমি যেহেতু বড় মেয়ে ছিলাম, আমার কোনো ভাই ছিল না, আমি দেখতেছিলাম আমার সাপোর্টটা করা অনেক বেশি জরুরি। তখন আমি সিভি বানানো শুরু করলাম, আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম, জুনিয়র এক্সিকিউটিভ বা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ। মানে ওই সময়টাতে আসলে প্রয়োজন ছিল আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া বা প্লাস নিজেকেও সাপোর্ট করা। বাবার ওই সামর্থ্যটুকু ছিল না। হ্যাঁ, কারণ আসলে সব কুলিয়ে উঠতে পারছিল না, সবকিছু বন্ধ, লকডাউন, কোথায় যাব, কি করব। আর করোনা শেষ। আপনি তখন ইন্টার পাস করেছেন না করবেন? ইন্টার পাস করেছেন। ওকে, জি। করে অলরেডি আমি তখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো তখন আমি নিজেও পড়ছিলাম, তার পাশাপাশি হচ্ছে ওই অনলাইনে আর কি গ্রাফিক ডিজাইনে কিছু কাজ করছিলাম। এবং ওখান থেকে আর কি অ্যাপ্লাই করতে করতে অনেকগুলো অ্যাপ্লাই করার পরে একটা জায়গায় আমার আর কি জব হয়। এবং আলটিমেটলি মানে হয়তো বা ফরচুনেটলি আমার একটা ভালো জায়গায় জব হয়ে যায়, যেটা আসলে আমার ওই সময় আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যতটুকু পাওয়ার দরকার ছিল সেটা যেতে অনেক বেশি। আমি একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ কোম্পানিতে, ওখানে আমার হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জব হয় সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। তো তখন আমি ওখানে কাজ করতে থাকি। তো ওখানে মেইনলি হচ্ছে বেসিক স্যালারির পাশাপাশি আবার কমিশন বেসডও ছিল। সেল করতে পারলে একটা ভালো কমিশন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, তো কমিশনটাও ওরকম একটা ভালো অ্যামাউন্ট ছিল। তো আলটিমেটলি ওই পারপাসে তখন আমার অনেকের সাথে পরিচয় হয় কাজের জায়গায়। আমরা বেসিক্যালি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে ওখানে আর কি মেশিন সাপ্লাই দিতাম। তো ওখানে অনেকের সাথে তখন আমার পরিচয় হয়েছে, এর মধ্যে জিসকা ফার্মাসিউটিক্যালের ওখানে আমার খুব ভালো একটা বন্ডিং হয়েছে। ওখানে জব করতে থাকি এবং আমার ফ্যামিলিকে দেখা যায় আমি সাপোর্ট করি। তারপরে কিছুদিন পরে আমার যখন ভালো লাগে আমি আবার একটা জবে সুইচ করি। লাইফ নিয়ে তখন এত বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, পড়াশোনা তারপরে নিজের জব হ্যান্ডেল করতে হচ্ছিল। 22 সালে লাস্টের দিকে আমার বাবা স্ট্রোক করে, ব্রেইন স্ট্রোক করে। আমরা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন বলে যে মাইনর স্ট্রোক, কিন্তু ঠিক 16 দিনের মাথায় আবার আরেকটা মেজর স্ট্রোক করে। এবং তখন আমার আব্বু এক কথায় বলতে গেলে বেডেই পড়ে যায়, কিন্তু প্যারালাইজ হয়নি, তার ব্যাকবোনে প্রবলেম হয়েছিল। তো ওইভাবে আসলে কাজ টাজ করতে পারছিল না। তো আমি তখন আমার বাবাকে বলি যে আমি তো অনেক ভালো হ্যান্ডসাম, এমন একটা ফ্যামিলি চালানোর জন্য যতটুকু দরকার তার চেয়ে তো অনেকটা বেশি আমার অলরেডি ইনকাম চলে আসছে। তো আমি যেহেতু পারছি আমি করি, তুমি টেনশন করো না। আমার আব্বুর জন্য আসলে আমাদের এই অবস্থা, এটা সে মেনে নিতে পারে না, স্টিল নাও এখনো মেনে নিতে পারে না। এই মানে অপরাধ বোধে ভুগে যে তার জন্য তার সন্তানরা সাফার করতেছে। আমি যেখানে জব করতাম, তো ওখানে 1.5 মাস যাওয়ার পরে একদিন আর কি আমার অফিসে আর কি আমাদের ব্রাঞ্চে আসে একজন। তো উনি হচ্ছে আর একটা ব্রাঞ্চের ম্যানেজার থাকে, উনি আবার তখন ওখানে নতুন জয়েন করেছে, ওনার আগে আমি জয়েন করেছি। তো উনি যখন আসার পরে পরিচয় হয়, লোকটা দেখতে আর কি একটু জাপানিজ টাইপের লাগে আমার কাছে, মানে একটু চাকমার মতো ফর্সা একজন লোক, মানে আমার ভালো লাগে নাই। তো উনি এসে খুব হাম্বল ভাবে ওনার প্রেজেন্টেশনটা দিচ্ছে যে আমার নাম এটা, আমি এইগুলো করেছি। আমি ওনাকে পাত্তাও দিইনি, মানে হ্যাঁ আসছি, উনিও তো আমাদের মতো একজন কলিগ, তো বুঝছি তো উনি ম্যানেজার, তো কি হয়েছে, তো যাক গেল। তো যেটা হয় যে ওই দিন বিকেলবেলা আমরা অফিসের নিচে যখন আমরা চা খেতে যাই, তখন ওখানে উনি থাকে। তো উনি কি করে, চায়ের বিলটা দেয়। আমার এটা মেজাজ খারাপ হয়ে যায়,
মানে উনি যেচে এসে হ্যাঁ হ্যাঁ উনি আমাদের সাথে কোনো কথা বলে না। আমার সাথে আমার আরো 2জন কলিগ ছিল, মেয়ে কলিগ ছিল, আমরা চা খাই, টাকা দিতে নেই, তখন মামা বলে যে না চায়ের টাকা দেওয়া হয়ে গেছে। কে দিল চায়ের টাকা? মামা দিছে। আমার কাছে মনে হচ্ছে লোকটা আমার দিকেই বারবার তাকাচ্ছে, তো আমি ইগনোর করে চলে গেছি। তো পরের দিন আমরা আবার আমরা আরেক কলিগকে নিয়ে মজা করার ইয়েতে আমাদের আরেকজন কলিগ আবার উনার ফেসবুক আইডি নিয়ে আসে। তো আমরা সবাই উনাকে রিকোয়েস্ট পাঠাই। তো নতুন ম্যানেজার আসছে, এটা নিয়ে আর কি নিজেদের পার্সোনাল আর কি কমেডি করতেছিলাম যে লোকটা দেখতে জাপানিজের মতো, হ্যাঁ ওর সাথে ওনার সাথে যেহেতু ওকে বিয়ে দিয়ে অনেক মানাবে। তো এরকম মজা করতে করতে আমিও রিকোয়েস্ট পাঠাই, কিন্তু আমি কিন্তু কথা বলি নাই। তো উনি আমাকে বলে যে চায়ের ট্রিটটা কেমন ছিল। তো আমি বলছি যে হ্যাঁ থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। আমি এটা বলি, বলে একটা কথা আছে। আমি জি বলেন। উইল ইউ ম্যারি মি? আমি কি বলে এগুলা? আমি আপনি আমাকে চেনেন? বলছে না আমি আসলে সরাসরি আগে এটা বলছি কারণ আপনাকে দেখে মনে হয়েছে যে একেই আমি বিয়ে করব, এই জন্য আমি তো বিয়ের জন্য পাত্রই খুঁজতেছি। আর আপনার সাথে আমার পরিচয় হয়েছে, আপনি আমাকে দেখছেন গতকালকে, কিন্তু আমি আরো 15 দিন আগে আপনাকে দেখছি। যে কোথায় দেখছেন 15 দিন আগে? বলে আপনি যখন অফিসে উঠতেছিলেন তখন আমি ইন্টারভিউর জন্য আসছিলাম, এবং আপনাকে তখন দেখাতেই মনে হয়েছে যে এই মেয়েটাকেই আমি বিয়ে করব। এবং 15 দিন পরে উনি যখন জয়েন করে তখন আর কি আমার সাথে কথা হয়। তো আমি তখন বললাম যে আমি তো আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে চেনেন না, জানেন, আগে দেখেন, কথা বলেন, তারপরে। তো বলে সমস্যা নাই, আপনি সময় নেন, কথাবার্তা বলি, তবে করলে বিয়েই করব, এইটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো এরপরে এই মাঝে মধ্যে টুকটাক কথা হয়, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে খুব ইগনোর করতাম, আমার কেন যেন ভালো লাগতো না। তো আমি সবসময় এটা ভাবতাম যে আমি যদি আসলে কোনো রিলেশনশিপে জড়িয়ে যাই বা আমি যদি বিয়ে করে ফেলি, তখন আমার ফ্যামিলিকে যদি আমি সাপোর্ট না করতে পারি, ওই ইন্টেনশন থেকে মানে একদম ঠিক করে রেখেছিলাম যে আমি পড়াশোনা শেষ করব, তারপরে যে আগে একটা ভালো পজিশনে যাব, তারপরে যে বিয়ে করব। তো আমি এই কথাগুলো ওনাকে জানাই যে দেখেন আমার পক্ষে তো আসলে এখন বিয়ে করা সম্ভব না, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। তো উনি বলছে যে বিয়ের সাথে তো এগুলো কোনো কানেকশন নেই, পড়াশোনার জায়গায়, ক্যারিয়ারের জায়গায়, বিয়ের জায়গায়। আমি নর্মালি যেহেতু হচ্ছে জবও করতাম, তার পাশাপাশি কিন্তু আমার ওই যে অনলাইনের কাজগুলোও চলছিল। আমি আবার তখন আমার নতুন ক্লথিং বিজনেস শুরু করি 2023 সালে জানুয়ারিতে। তো আমার আসলে সবসময় ডিজাইনের প্রতি একটা ভালোবাসা কাজ করতো, যদিও আমি ডিজাইনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের না। আমি দেশীয় ড্রেস নিয়ে কাজ করা শুরু করি তারপর, এবং দেখলাম যে মোটামুটি খুব ভালো একটা আমি রেসপন্স পাই। আমি 22,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম প্রথমে। আমার জবও চলছিল, বিজনেসও চলছিল। এর মধ্যে যখন উনি আমাকে বিয়ের প্রপোজাল দেয়, আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কি করব, মানে কি সিদ্ধান্ত নিলে আসলে আমার জন্য বেটার হবে। আমি যদি এই মুহূর্তে বিয়ে করি তাহলে যদি সব বন্ধ হয়ে যায়, কারণ আশেপাশে তো অনেক খারাপ খবরও শুনি যে মানে বিয়ে করে সব জায়গা থেকে আলাদা করে দেয়। তো ভালোটা না আর মাথায় আসতেছিল না যে ভালোও তো হইতে পারে। তো আমি ওনাকে যখন সবকিছু বলি, উনি বলে যে আপনি সময় নেন, সমস্যা নেই। আমি বলছি যে ঠিক আছে, আমি দেখবো যে আপনি আমাকে ট্রাস্ট আনতে পারেন কিনা। তো এবং আমি দেখি যে আমার কাছে এই একটা মানুষকে এখন অব্দি আমি যত মানুষের সাথে মিশছি, চলার খাতিরে, কাজের খাতিরে, সবচেয়ে ডিফারেন্ট মনে হয়েছে। এতটা রেসপেক্ট আমি কখনো অন্য কারো থেকে পাই নাই, যতটা রেসপেক্ট উনি আমাকে করছে। ফার্স্ট লুকে ভালো লাগেনি, কিন্তু অ্যাটিটিউডও ভালো লেগে গেছে। হ্যাঁ, তো উনি আমাকে প্রচন্ড রেসপেক্ট করছিল সবকিছু। আবার একটা সময় আবার ডাউটও হচ্ছিল যে এগুলো কি আপনি করতেছেন, অতিভক্তি জোরালো দেখেন পরে কিন্তু আবার যদি অন্যরকম হয়। তো উনি একদিন কান্না করে দিয়েছে যে আমি এরকমই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো বাসায় আমি জানাই বিষয়টা। আমার বাসায় যখন জানাই, আমার আব্বু আম্মু পছন্দ করে নাই। কেন? এরকম হুট করে তো কোনো কিছু হয় না, তুমি আরো দেখো জানো, একটা ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু জীবন শেষ। তো সো বি কেয়ারফুল। তো সামহাও তাদের আর কি পছন্দ হয় নাই। তারপরে যখন শুনছে ছেলের বাড়ি চিটাগাং, তার মানে ছেলে তো বিয়ে করে চিটাগাং নিয়ে যাবে, নেওয়ার সম্ভাবনা বেশি, তো মেয়ে তো আলাদা হয়ে যাবে। এইটাই মেনে নিতে পারতেছে না। এত আদরের মেয়ে, ভাবছে যে এলাকায় এলাকায় বিয়ে দিবে, গলিতে গলিতে থাকবে, তো সেটা তো আর হবে না। এই জন্য না না না, চিটাগাং ছেলের কাছে বিয়ে দেবো না। তো আমি ওনাকে বাসায় জানাই। পরে উনি বলে যে আপনার আব্বুর সাথে আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দেন। আমার আব্বুর সাথে দেখা করার ব্যবস্থা করে। আমার আব্বু তাকে চরম অপমান করে প্রথম দিন, বুঝাই দেয় যে না, আমার মেয়েকে আমি দিব না। আমার সাথে সাথে আমার অফিস থেকে বের হয়ে আমার মানে জোরাজোরি করে, প্লিজ একটু আমি আপনার আব্বুর সাথে আরেকবার কথা বলতে চাই। আবার এসে আমার আব্বুর সাথে এরপরে বলে, মানে একদম আব্বু এখানে বসা থাকে, নিচে এরকম বসে, আব্বু প্লিজ আপনার মেয়েটাকে আমাকে দেন, প্লিজ দেন, আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকে অনেক ভালো রাখবো। আমি জানি না আপনার মতো আমি ভালো রাখতে পারবো কিনা, কিন্তু আমি এতটুকু জানি আমি শিফাকে যেই ভালোবাসবো আমার মতো করে কেউ ভালোবাসবেন।
তো পরে বলতেছে আর টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, আমি হয়তো এখন যতটুকু ইনকাম করতেছি ইনশাল্লাহ আগামীতে আপনি দোয়া করলে আমি আরো বেশি ইনকাম করব, আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়েকে আপনাদের থেকে আলাদা করব না, শুধুমাত্র আপনার মেয়েটাকে আমার কাছে বুঝাই দেন। তো তখন আমার আব্বু বলে যে ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি। উনিও ওনার ফ্যামিলিতে জানায়। এর মধ্যে আমি হচ্ছে এই যে আজকে আমার যে লুক, আমি পর্দা করার চেষ্টা করছি বা যেটা, এটা আমার হাজবেন্ডের মাধ্যমেই। ওকে, আমি আগে যেভাবে চলতাম আর এখন সেটা যারা আমাকে চেনে তারা দেখবে যে একদমই ডিফারেন্ট। সেটা আমার হাজবেন্ডকে খুশি করার জন্য আমি করিনি, আমার হাজবেন্ডের ফ্যামিলি একটু ওরকম ইসলামিক মাইন্ডেড, সো আপনি অ্যাকসেপ্ট করেছেন, রাইট। সে আমাকে এমনভাবে এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করেছে যে আমি ফিল করেছি যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ তোমার আপন না। আমি এটা ফিল করছি এবং আমি এটা ফিল করছি যে আল্লাহর কাছে যেটা চাইলে পাওয়া যায় আর কারো কাছে সেটা চাইলে পাওয়া যাবে না। মানুষের কাছে চাইলে অপমানিত হতে হবে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ 10টা দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহ আমি এটা সবসময় একদম গর্ব করে বলি, যেটা আমার হাজব্যান্ডের উসিলা হয়ে আসছে আমি, উনি আমাকে হেল্প করেছে। তো বিয়ে হয়ে গেল আপনাদের? আমি আসলে অনেক ফ্যামিলির এগেন্স্টে আমি একেই বিয়ে করবো, কারণ আমি একটা সময় রিয়েলাইজ করছি যে দিস ইজ দ্য রাইট পারসন। তো তখন আমার কাছে মনে হচ্ছে যা কিছু হবে হবে, যাই এবার লাভ দেই। ইন্টারেস্টিং বিষয় বলি, পৃথিবীতে যে কোনো জিনিসই, প্রাণী হোক আর বস্তু হোক, প্রথমে যদি সেটা নেগেটিভ থাকে আপনার কাছে, লাইক ভালো লাগতেছে না, এরপরে যদি সেটা আপনার ভালো লাগে বিশেষ কোনো কারণে বুঝে শুনে, ওটা কিন্তু মারাত্মক ভালো লাগে হয়। আলহামদুলিল্লাহ মানে এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি যেটা আমি আসলে কখনো কল্পনা করিনি, আর আমার বাবা মাও চিন্তা করে নাই। আর যেখানে আর কি আমাদের একটা স্ট্রাগল লাইফ গিয়েছে, তো তখন অনেক মানুষ বলছে যে মেয়েকে কিভাবে বিয়ে দিবে, কই যে পড়বে, কি করবে, সেখানে তো আমার আসলে সন্দেহটা আরো বেশি ছিল। কিন্তু যে দেখছি যে শাশুড়ি, এটা তো শাশুড়ি নাই, তো বেস্ট ফ্রেন্ড। কত বছরের সংসার? সংসার হচ্ছে 2023 সালে শুরু হয়েছে, ও, ফেব্রুয়ারি 25 থেকে। শুধু সংসার শুরু হলো মাত্র? মাত্র শুরু হলো। আপনার বেবি আছে? বেবি আছে 9 মান্থস রানিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে। মাশাআল্লাহ। একটা মজার বিষয় দেখেছেন আজকের এই গল্পে যারা এতক্ষণ ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এন্ডিং কি এটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল, রাইট? কিন্তু গল্পের মধ্যে একটা অদ্ভুত রকমের ফ্লো ছিল। গল্পের মেসেজটা আসলে কোথায়? সেটা হচ্ছে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। ওনার বাবার গল্পটাই আসলে গল্প এখানে। এই যে আপনার বাবার যে গল্পটা, এটা আপনার শ্বশুরবাড়ির পক্ষের লোকজন জানে? হ্যাঁ জানে, এবং দে অ্যাকসেপ্ট ইট ভেরি ওয়েল। অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমার বাবা তো ভুলটা শুধরে আবার ঠিক হয়ে গেছে, এই জন্য অ্যাকসেপ্ট করেছে। যে কারণ মানুষের জীবনে এরকম উত্থান পতন থাকে, আমাকে বলছে এগুলো কোনো ব্যাপার না। দিস ইজ দ্য স্টোরি। একটা লাইনেই গল্প শেষ। মানুষের জীবনের ধরেন ফাইট করার বেশ কয়েকটা লেভেল থাকে। কি কি দিয়ে মানুষ ফাইট করে? প্রথমত হচ্ছে তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। মানে থাকে না, দিন এনে দিন যারা খায় তারা তো স্বাস্থ্যের উপরে নির্ভর করে বেশিরভাগ। তারপর আসলে মেধার জায়গায় আপনি শিক্ষার কথা বলতে পারেন। সবকিছু যখন একটার পর একটা ফেল করতে থাকে, তখন হচ্ছে লাস্টলি আমরা যদি বলি, যদিও এগুলো এভাবে লেয়ার করা থাকে না, তারপর আমরা বোঝানোর জন্য বলছি যে আসলে এই ইনস্টিটিউশনটা কতটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফ্যামিলি। সবাই দুনিয়া এক সাইড হয়ে গেছে, ফ্যামিলি আপনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। হ্যাঁ, শাসন করবে, বোঝাবে, বলবে, মতের বিরুদ্ধে যাবে, কিন্তু কখনো ছেড়ে দেবে না। দেখুন, ওনার বাবা যে অবস্থায় চলে গিয়েছিল, ওনার মা যদি ওনার বাবার প্রতি সে রেসপেক্টটা সবসময় না রাখতো, ভালোবাসার জায়গাটা যদি না থাকতো, শ্রদ্ধার জায়গাটা যদি সেখান থেকে বের হয়ে আসতো, তাহলে হয়তো এই ফ্যামিলিটা অন্যরকম একটা স্ক্যাটার্ড অবস্থায় চলে যেত। কিন্তু দিন শেষে তারা গিভ আপ করেনি, তারা রেসপেক্টের জায়গাটা ঠিক রেখেছে। এই গল্পের আরেকটা চমৎকার জায়গা ছিল, যখন ওর ভেতর থেকে ফিল করা শুরু করেছে যে আগের অবস্থা কি ছিল, এখনকার অবস্থা কেন বাবার জন্য এরকম হলো। সুতরাং বাবার সাথে ওর একটা অন্য ধরনের ইরেসপেক্ট একটা সম্পর্ক গ্রো করার সম্ভাবনা তৈরি হচ্ছিল। সেখানে ওর মা কিন্তু ফুল স্টপ দিয়ে দিয়েছে, না, বাবাকে রেসপেক্ট করতে হবে, বাবা মানে বাবা। এবং আপনি দেখেন খুব চমৎকারভাবে ওনার একটা ফ্যামিলি শুরু হয়েছে, এবং সেখানেও খুব শাশুড়ি বা শ্বশুর পক্ষের লোকজন এবং ওনার হাজব্যান্ড সবাই অসাধারণ মাপের মানুষ। আমরা দোয়া করি এগুলোতে নজর না লাগুক এবং এই সংসারটা সবসময় সুন্দর থাকুক। এবং আজকের এই গল্প থেকে আমাদের অনেক কিছু নেবার আছে। উনি নিজেও কিন্তু এখন অনলাইনে বোধহয় একটা বিজনেস করেন, রাইট? হিজাব এবং বোরকা কাস্টমাইজ আমি ডিজাইন করে থাকি, নিজে করেন। এখান থেকেও কিন্তু উনি 6 ডিজিট আর্ন করেন, ওনার ফ্যামিলিকে উনি কন্ট্রিবিউট করছেন। পাশাপাশি আপনার হাজবেন্ড তো জবও করছে, আমার হাজবেন্ড একটা রিমোট জব করছে, সংসার খুব ভালো চলছে। কিন্তু এই যে সংসারের মধ্যে কোনো মানুষ ভুল করে ফেললে, বড় আকারের ভুল হয়ে গেলে, আনইমাজিনেবল ভুল হয়ে গেলে, তাকে সংসার বিবর্জিত করে দেয়া বা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া যে বাইরে চলে যাও, এই পরিস্থিতিটা যাতে কখনোই না হয়। মানুষের জীবনে ভুল থাকবে, মানুষের জীবনে অন্যায় থাকবে, মানুষের জীবনে ভুল শোধরানোর পথও থাকবে, এবং
যতক্ষণ পর্যন্ত রিয়েলাইজেশন আছে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা খারাপ মানুষ না। সে হয়তো সাময়িক ভুল করেছে, তারপরে সে ফিরে আসবে। সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি চট্টগ্রাম থেকে এসে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এই গল্পটা শেয়ার করলেন। আমি শুধু শেষে একটা প্রশ্ন করে আজকের স্টোরিটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের তো একটা গল্প শুনে একটা লার্নিং হয়েছে, আপনি কেন বললেন বা আপনার শিক্ষাটা কি আসলে এই গল্প থেকে? শিক্ষাটা হচ্ছে, আমি যেটা শিখেছি যে প্রথমে বলেছিলাম যে ফ্যামিলিতে আসলে খুব ভালো অবস্থা ছিল, তারপর হঠাৎ করে যখন পড়ে যাই, আমার মনে হয় যে পারিবারিক শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট বাচ্চা লালন পালনের ক্ষেত্রে। সেখানে আসলে প্রত্যেকটা বাচ্চাকে ছোট থেকে শেখানো উচিত যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়াতে হয়। না হলে ওদেরকে যদি যা চাই আমরা সাথে সাথে যখন দিই, তখন কিন্তু ওই বাচ্চাটা যখন একটা সময় পরে যে আর পায় না, তখন সে অনেক হিংস্র হয়ে যায়। তাকে যদি ব্যালেন্স করে শেখানো হয়, সে তার জীবনে এই কষ্টটা বা আক্ষেপটা থাকে না। যেটা আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি নিজে অ্যাবজর্ভ করেছি, পাইনি, মানে আমাকে বলছে এখন এটা মেনে নাও, তো আমি তারপরে হ্যাঁ ঠিক আছে মেনে নিয়েছি, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে যেটা, যে আমার হাজবেন্ডের কথা যেটা আমি বলেছি, আমি খুব অল্প সময়ের পরিচয় কিন্তু আমি বিয়ে করেছি। এমন অনেক সময় হয়েছে যে আমরা অনেক মানুষকে চিনি, জানি, যাদেরকে আমরা অনেক লং টাইম ধরে চিনি, কিন্তু পরবর্তীতে যে দেখি যে আসলে মানুষটা ওই রকম না। কিন্তু সব সময় সন্দেহ আবার ঠিক হয় না। আমার হাজব্যান্ডকে প্রথমে আমার মনে হয়েছে যে সে অভিনয় করে। আর ফ্যামিলি বন্ডিং এর যে ব্যাপারটা, এটা আপনি যেটা বলেছেন, এটা আমি 100% আমি একমত। কারণ হচ্ছে যে আমার বাবার ক্ষেত্রে বলেন বা আমার শ্বশুর বাড়িতেও অনেক রকমের সমস্যা, যেটাই থাকুক না কেন, আমরা সবাই আসলে একসাথে ছিলাম দেখে এত সুন্দর করে আমি আসলে গল্পটা এখন গুছিয়ে বলতে পেরেছি। যদি ব্যাপারটা অন্যরকম হতো তাহলে আসলে কোথায় যেয়ে ছিটকে যেতাম সেটা আসলে নিজেও জানি না। আর সেখানে আমার মার অবদানটা অনেক বেশি। এবং আমি তো আপনার মাকে বলবো যে ওনার কারণেই আসলে পরিবারটা টিকে আছে। এক্স্যাক্টলি সেটাই। কারণ আমি চেয়েছিলাম যে আলাদা হয়ে যেতে, আমার আম্মুকে আমি আমার 13 বছর বয়সে বলছিলাম চলো আমরা আলাদা হয়ে যাই, সে কিন্তু এটা করতে দেয় নাই, কখনোই দেয় নাই। এবং আমি এখন এটা এসে বলি, আমার বাবা যখন আজকে অসুস্থ হয়ে গেছে, বেডে পড়ে গেছে, প্রতিনিয়ত আমাদের কাছে ক্ষমা চায়। তো আমি এখন আমার বাবাকে বলি, আব্বু তোমার ক্ষমা করার কিছু নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছো কিনা। এখন এতটাই বাচ্চা হয়ে গেছে যে আমার তাকে জিজ্ঞেস করতে হয় তুমি কি খাবা, বলো তোমার কি খেতে ইচ্ছা করে। গতকালকে যেমন বলছি যে আমার এটা খেতে ইচ্ছা, আমি এটা যদি এনে দেই তাহলে তুমি কি আমাকে দোয়া করবা। আমি এখন, কারণ আমার হাজবেন্ড এটা আমাকে শিখিয়েছে যে যত পারেন বাবা মা থাকতে দোয়া নিয়ে নেন। ট্রু। অসাধারণ জায়গাতে শেষ হলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের জায়গা থেকে বাবা মার কখনো যেন বিচার না করি। প্রত্যাশা করে আছেন বাবা জীবনে অনেক কামি আছে, আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, দিন শেষে দেখলেন যে না, বাবার আসলে দেওয়ার মতো কিছু নাই, মায়ের আসলে দেওয়ার মতো কিছু নাই। এবং তাৎক্ষণিকভাবে যদি আপনার মধ্যে চেঞ্জ চলে আসে বাবা মায়ের জন্য, তাহলে আপনি সঠিক সন্তান হন নাই দুনিয়াতে, আসলেই হন নাই। বাবা মায়ের কাছ থেকে যদি কিছু চাওয়ার থাকে তাহলে দোয়া চান, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাসেট। কারণ ভাগ্য পরিবর্তন হয় চোখের পলকে। আপনি আজকে যে অবস্থায় আছেন কালকে এর চেয়ে অনেক বেটার থাকবেন বা এর চেয়ে অনেক খারাপ থাকবেন, সেটার কথা তো আপনাকে সৃষ্টিকর্তা বলেই দিয়েছে। হ্যাঁ, দিস ইজ আনপ্রেডিক্টেবল। সুতরাং বাবা মা খুব অল্প সময়ের জন্য ব্লেসিং আমাদের লাইফে, তাদের প্রতি যেন আমরা কখনোই তাদের, হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে এমন কিছু আচরণ সামনে চলে এসছে যেটা সন্তান হিসেবে নেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যেন কখনোই তাদেরকে বিচারের কাঠগড়ায় না তুলি। অনেক ভালো থাকুন, আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।